নীলাঞ্জনার চালে এবার নীলাঞ্জনাকেই মাত দিয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ নিজের হারটাকে মাথা নত করে স্বীকার করে বলতে থাকে যে না জজ সাহেব, আমার পক্ষ হয়ে কেউ লড়াই করার মতন যখন এখনও পর্যন্ত কোর্টে এসে কেউ হাজিরই হয়নি, তাহলে আমার মনে হয় না যে শুধু শুধু অপেক্ষা করে লাভ আছে। কারণ আমার পক্ষ হয়ে হয়তোবা কেউ লড়তে চায় না, এবং আমার যে স্ত্রী আছে সেও হয়তোবা কোনো মতেই আমার হয়ে লড়াই করে আমাকে নির্দোষ প্রমাণ করতে চায় না। কারণ সেও হয়তোবা মন থেকে ধরেই নিয়েছে যে আমি হয়তোবা সত্যকার অর্থে দোষী, আমি হয়তোবা সত্যি তার বোনের শ্লীলতাহানি করার চেষ্টা করছি। তাই সেই সত্যটাকে মেনে নিয়ে আমি মাথা নত করে সকল দোষ স্বীকার করে নিচ্ছি। ঠিক এই কথাটা বলার মাত্রই যখন জজ সাহেব বলতে থাকে যে তাহলে এই কোর্টে এই কেসটাকে তো ওপেন অ্যান্ড শর্ট কেসের মতন হয়ে যাবে, আপনি দায়িত্ব নিয়ে বলছেন তো, তাহলে আমরা আজকেই রায় শুনিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে জজ সাহেব যখন রায় শোনাতে নেয়, ঠিক সেই মুহূর্তেই সার্থকের সঙ্গে রায় কোর্টে এসে হাজির হয় এবং বলতে থাকে যে দাঁড়ান জজ সাহেব, আপনি এত সহজে কোনো মতেই রায় শুনিয়ে দিতে পারেন না, কারণ এখন সবেমাত্র হিয়ারিং শুরু হয়েছে, আরও অনেক কিছু অপেক্ষা করছে, আরও অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বিশ্লেষণ করতে হবে, অনেক কিছু প্রমাণ আপনাকে যাচাই বাছাই করতে হবে, তারপর না আপনি গিয়ে রায় দেবেন। ঠিক সেই মুহূর্তে জজ সাহেব বলতে থাকে যে আপনি কি, আপনার যদি কিছু বলা থাকে তাহলে আপনি প্লিজ কাঠগড়ায় এসে বলেন। ঠিক সেই মুহূর্তে কাঠগড়া দাঁড়িয়ে রায় কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে থাকি যে মিলর, আমি একটা চক্রান্তের শিকার হয়ে গেছি, তার জন্য আমি সময় মতন কোর্টে এসে হাজির হতে পারি না। তার থেকে বড় কথা, আমি অনির্বাণের হয়ে লড়াই করার জন্য একটা আইনজীবীও আমি ঠিক করে ফেলেছিলাম, এবং কোনো এক মানুষের চক্রান্তের শিকার হয়ে সেই আইনজীবীটাকে এখন আর আমি কোনো মতে কন্ট্যাক্ট করতে পারছি না, এবং আমি যতদূর অবধি বুঝতে পারছি যে হয়তোবা কেউ একজন চক্রান্ত করে সেই আইনজীবীকে সরিয়ে দিয়েছে যাতে সে কোনো মতে অনির্বাণ হয়ে লড়াইটা না করতে পারে। তাই আমি আপনার কাছে এতটুকু আর্জি রাখছি যে অনির্বাণের কেসটা যদি কোনোভাবে আমি লড়াই করতে পারি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ চমকে ওঠে এবং বলতে থাকে যে রাই, তুমি আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য শেষ অবধি লড়বে? তুমি এই অবস্থায় দাঁড়িয়েও তুমি আমার হয়ে কোর্টে চিৎকার করবে? ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে জজ সাহেব, আমার এসব সম্পর্কে এতটা নলেজ না থাকলেও আমি এতটুকু জানি যে আমার ল তো এটাই বলে, যদি একজন মানুষের হয়ে লড়াই করার জন্য সে কোনো রকম কোনো আইনজীবী না দাঁড় করাতে পারে, তাহলে তার হয়ে লড়াই করার জন্য তার পরিবারের কেউ একজন দাঁড়াতে পারে। তাহলে সেটা যদি আমি হয়ে থাকি তাহলে নিশ্চয়ই কারো আপত্তি থাকার কথা না। আপনি যদি পারমিশন দেন, আমি আমার স্বামীর লড়াইটা আমি নিজে লড়তে চাই। অন্যদিকে নীলাঞ্জনা পক্ষের আইনজীবী অবজেকশন জানিয়ে বলতে থাকে যে মিলন, এটা কী করে হতে পারে বলুন তো? আর যাই হোক না কেন, কোর্টের সকল রুলস প্রোটোকল সব কিছু উনি ভেঙে দিবে এক নিমিষে, সেটা কী করে হয় বলুন তো? আমরা আর যাই হোক না কেন ঘাসে মুখ দিয়ে তো নিশ্চয়ই চলি না, আমরা আইনজীবী হয়েছি নিশ্চয়ই আমাদের ক্লায়েন্টের হয়ে লড়াই করার জন্য। এবার যখন ওনার স্বামীর নোংরাম্য করার দায়ে যখন কোনো রকম কোনো অ্যাডভোকেট উনি দাঁড় করাতেই পারছেন, উনি ব্যর্থ হয়েছে, তাহলে সেই ব্যর্থতাটা স্বীকার করে নিলে তো হয়। তাকে যদি আপনি মিলট সুযোগ দেন, তাহলে আমি বলবো যে এরকম অনেক ফ্যামিলি আসবে যারা কিনা এরকম করে আপনার কাছে সুযোগের আর্জি করবে। তখন কি আপনি সবাইকে এরকম সুযোগ দিয়ে ফিরবেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দোহাই মিলট, আপনি প্লিজ আমার কথাটা একটু স্পেশালভাবে বাছাই করার চেষ্টা করবেন। কারণ আর যাই হোক না, আমি গর্ভ অবস্থায় আমি তো অবশ্যই চাইবো যে আমার সন্তানের বাবার সাথে কোনো রকম কোনো অন্যায় অবিচার যাতে না হয়, তার লড়াইটা না হয়, প্লিজ আমার উপরে আপনি ছেড়ে দিন, আমি বরঞ্চ লড়াইটা করি। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।